করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাতে চায় এপ্রিলেই। গ্রাহক সেবার সন্তুষ্টি ও ব্যাংকিং পণ্যে নতুনত্ব থাকায় আমানত প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানগুলো। বাজারমুখী সেবা না থাকায় পিছিয়ে নতুন ঘরানার ব্যাংক, মত বিশ্লেষকদের। নাটোরের শীতকালীন সবজির ব্যাপক দরপতনে দিশেহারা কৃষকরা। মাত্র 4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি। উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কা। ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় ধানের দাম মন প্রতি কমেছে 180 টাকা পর্যন্ত। প্রভাব নেই চালের দরে, মাথায় হাত কৃষকের। এবং মালয়েশিয়ায় করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় কঠোর লকডাউন। স্টক এবং রিঙ্গিতের দরপতন, অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার শঙ্কা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনে তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। বলছেন, নিজেরা যেতে না পারলেও এমন কাজে দক্ষ সেখানকার স্থানীয় বা ভিসা জটিলতা নেই এমন দেশের কোনো প্রতিষ্ঠান খোঁজা হচ্ছে। এসব বিপত্তি পেরিয়ে এপ্রিলে পরীক্ষামূলক চলাচলেই বদ্ধপরিকর তারা। সেই লক্ষ্যে ট্রায়াল রান এলাকায় রেল লাইনের পাশাপাশি স্টেশনের সার্বিক কাজও চলছে সমানতালে। মিজানুর রহমানের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। কথা ছিল চলতি মাসেই মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে হবে জাপানে রেলের ট্রায়াল রান। সব ঠিকঠাক থাকলে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে চেপে রেল আসবে মোংলা বন্দরে, সেখান থেকে নদীপথে সরাসরি দিয়াবাড়ি। তবে করোনার জটিলতায় আটকে আছে ভিসা। এ মাসের শেষেও জটিলতা না কাটলে বিকল্প পথ খুঁজছে কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নির্ধারিত সময় অর্থাৎ এপ্রিলে পরীক্ষামূলক রেল চলাচলের জন্য প্রয়োজনে তৃতীয় পক্ষের মাধ্যমে জাপানে ট্রায়াল রান পরিদর্শনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। এশিয়ান কান্ট্রি থেকে জাপানে কেউ যেতে পারবে না, কিন্তু কিছু কিছু কান্ট্রিকে অ্যালাউ করা হয় যে তারা যেতে পারবে। এই জন্য আমরা কোন কোন দেশে এই ধরনের থার্ড পার্টি প্রোভেন ইন্সপেকশন টিম আছে তাদের সাথে আমরা একটা যোগাযোগের চেষ্টা করছি। এদিকে ট্রায়াল রানের জন্য প্রথম 3টি স্টেশনে রেল লাইন বসানোর কাজ চলছে দিনরাত। পরিকল্পনা আছে আরও 2টি স্টেশন এতে যুক্ত করার। বড় ধরনের বাধা না আসলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরের বিজয় দিবসেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর প্রত্যাশা কর্তৃপক্ষের। আমরা এই টার্গেটটা মাথায় রেখে যেহেতু কাজ করছি, আমরা এই মুহূর্তে এই টার্গেটটা থেকে কোনো ডেভিয়েশন করতে চাচ্ছি না। মূল লাইন 2 লেনের হলেও প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত যুক্ত করা হয়েছে আরও 2টি লেন। প্রথম 3টি কিংবা 5টি স্টেশন দিয়ে শুরু হবে মেট্রো রেলের ট্রায়াল রান। বিপত্তি যতই আসুক না কেন, এপাশের প্রস্তুতি কিন্তু অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ। সে লক্ষ্যে লাইন টানা অনেকটাই শেষ, বাকি আছে শুধু প্রথম স্টেশন থেকে ডিপো পর্যন্ত লাইন টানার কাজ, যা নির্ধারিত সময় শেষ হবে বলেই আশা করছেন তারা। তবে সেক্ষেত্রে সব কিছু নির্ভর করছে মেট্রো রেলের প্রথম কোচ কবে আসছে বাংলাদেশে তার উপরে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে এদেশেরই কিছু মানুষ বাধা দিয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামান্য একটা ব্যাংকের এমডি পদে থাকতে দেশের এত বড় উন্নয়নের বিরোধিতা করা দুর্ভাগ্যজনক। গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, শত বাধা উপেক্ষা করে শুধু পদ্মা সেতু নয়, পুরো দেশকেই সার্বিকভাবে এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ সরকার। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সেতুকে ঘিরে বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে সমৃদ্ধির নতুন স্তরে উন্নীত হওয়ার। কোটি মানুষের আশা ভরসার এই মেগা প্রকল্প বাস্তবায়নে মোকাবিলা করতে হয়েছিল দেশি বিদেশি ষড়যন্ত্র আর চরম আর্থিক অনিশ্চয়তা। সব বাধা অতিক্রম করে এই প্রকল্প যখন মাথা তুলে দৃশ্যমান হয়েছে, তখন আবারও আলোচনায় পদ্মা সেতুর বাস্তবায়ন ইস্যু। সোমবার সকালে অনুষ্ঠিত নতুন বছরের প্রথম মন্ত্রিসভা বৈঠকের সূচনা বক্তব্যে এ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, কোনো বিরোধিতাই কাজে আসেনি। এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্যের বিষয়
যে সামান্য একটা ব্যাংকের এমডির পদের লোভে দেশের সার্বিক উন্নয়নের একটা বিরাট যে সুযোগ পদ্মা সেতু, সেই পদ্মা সেতুটাই বন্ধ করার ব্যবস্থা নিয়েছিল। এই আঘাতটা আমাদের উপর এসেছিল, আমরা হতাশ হইনি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। টানা ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করা সম্ভব হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদা ধরে রেখে এগিয়ে যাওয়াই এখন বড় লক্ষ্য। আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা। এখন আর সে কথা কেউ বলে না, বরং এখন বাংলাদেশ সারা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে উন্নয়ন করা যায়। প্রেক্ষিত পরিকল্পনা সহ পঞ্চবার্ষিক পরিকল্পনার বাস্তবায়ন দেশকে সক্ষমতার প্রশ্নে অনেক দূর এগিয়ে নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের ব্যাংকিং খাতে জমা প্রায় 14 লাখ কোটি টাকার 73%ই 22টি ব্যাংকে। বাকি অর্থ রয়েছে 2/3 প্রতিষ্ঠানে। শীর্ষ ক্যাটাগরির ব্যাংক কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের সেবায় তুষ্টি ও ব্যাংকিং পণ্যে নতুনত্ব থাকায় আমানত প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানগুলো। একই মার্কেটে সব ব্যাংক কার্যক্রম পরিচালনা করায় নতুন ঘরানার ব্যাংকগুলো পিছিয়ে থাকছে বলে মনে করেন ব্যাংক গবেষকরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ব্যাংকের কাছে টাকা ঋণ দেয়া বা নেয়ার ক্ষেত্রে গ্রাহক প্রতিষ্ঠান উভয় খোঁজেন নিজ সুবিধা। এমন অবস্থায় যেখানে চাহিদার প্রাপ্তির ঘটে সম্মিলন, সেখানেই গ্রাহক জমা রাখেন নগদ অর্থ। এই আস্থার আকর্ষণে রয়েছে এখনো বেশিরভাগ পুরনো ব্যাংক, সাথে যোগ হয়েছে কয়েকটি ইসলামী ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে বিভিন্ন মেয়াদি মোট জমা অর্থের পরিমাণ 13,35,436 কোটি টাকা, যার প্রায় 73%ই 22টি ব্যাংকের কাছে। এর মধ্যে সোনালী ব্যাংক ও ইসলামী ব্যাংক উভয়েরই আমানত 1 লাখ কোটি টাকার উপরে। যেই ব্যাংকগুলো আপনার মার্কেটে লিড দিচ্ছে তাদের প্রত্যেকেরই দক্ষ কর্মী বাহিনী আছে, ম্যানেজমেন্ট এবং বোর্ডের সাথে সাথে, আর মার্কেটিংয়ের জন্য দক্ষ লোক আছে। আপনি যত মানুষের কাছাকাছি যাবেন, যত মানুষকে বোঝাতে পারবেন ব্যাংক সম্পর্কে, ততই মানুষ আপনার দিকে ধাবিত হবে। ইন্টারেস্ট রেটটা খুব বেশি অ্যাট্রাকটিভ না, ফলে তারা মনে করে যে ব্যাংকে তাদের অ্যামাউন্ট, তাদের ডিপোজিটটা, হার্ড আর্ন মানি সিকিউর থাকবে, তারা সেটাই প্রেফার করে। এদিকে আমানত সংগ্রহে পিছিয়ে আছে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলো। এসব সহ 3 ভাগের 2 ভাগ প্রতিষ্ঠান রয়েছে মোট আমানতের মাত্র 27% বা 4.5 লাখ কোটি টাকা। ব্যাংক গবেষকরা বলছেন, অনিয়ম বন্ধ সহ সুষ্ঠু ব্যবস্থাপনা, দক্ষ মানব সম্পদ ও নতুন পণ্যে জোর দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। মার্কেট এক্সপ্যানশনের জন্য ওনারা যদি আনএক্সপ্লোরড জায়গাগুলোতে মার্কেটটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করতেন, সেই জায়গাগুলোকে যদি ক্যাপচার করার চেষ্টা করতেন, তাহলে কিন্তু হয়তোবা আমানত বলেন, লোন বলেন, অ্যাসেট সাইজ বলেন, সেক্ষেত্রে একটা বড় ধরনের গ্রোথ অ্যাটেন্ড করা সম্ভব হতো। 2001 সালের পর এ পর্যন্ত অনুমোদন পাওয়া 17টি সহ দেশি বিদেশি বিশেষায়িত মোট ব্যাংকের সংখ্যা 61টি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাঙামাটিতে বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক পানিতে পড়ে 3 জন নিহত হয়েছেন। বন্ধ রয়েছে খাগড়াছড়ি রাঙামাটি আঞ্চলিক সড়কে যান চলাচল। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, চট্টগ্রাম থেকে পাথর বোঝাই একটি ট্রাক রাঙামাটির নানিয়ার চরের দিকে যাচ্ছিল। সকাল 8টার দিকে ট্রাকটি কুতুবছড়ি এলাকার বেইলি ব্রিজের ওপর উঠলে ট্রাকসহ ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা 3 জন। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজটি মেরামত করতে 3 থেকে 4 দিন সময় লাগবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। নাটোরের বৃহত্তম পাইকারি বাজার স্টেশন বাজারে মাত্র 4 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ফুলকপি। ফুলকপির মতোই অনেক কমে গেছে শীতকালীন অন্যান্য সবজির দামও। 10 দিনের ব্যবধানে সবজির এমন দরপতনে হতাশ নাটোরের কৃষকরা। উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। হাবিব, বাবলু ও সাইফুল পরিশ্রমের ফল পেতে ভোরেই উৎপাদিত সবজি নিয়ে নাটোর শহরের স্টেশন বাজারে আসেন, কিন্তু দরপতনে মাত্র 4 টাকা কেজি দরে বিক্রি করতে হয় প্রায় 50 মণ ফুলকপি। অথচ তাদের হিসেব মতে বিঘা প্রতি ফুলকপি উৎপাদনে খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা। বিপরীতে বর্তমান বাজার দরে বিঘা প্রতি ফুলকপি বিক্রিতে পাচ্ছেন মাত্র 12 থেকে 15 হাজার টাকা। অঙ্কের হিসেবে প্রতি বিঘায় লোকসান প্রায় 20 হাজার টাকা। 1 বিঘা কপি লাগাইতে আমার 35 থেকে 40 হাজার টাকা খরচ হয়েছে।
তো এখন বিক্রি করতে এসে 4 টাকা 5 টাকা কেজি বিক্রি করতেছি। 3 দিন আগে কপি ছিল 20 টাকা কেজি, এখন 4 টাকা কেজি, তার লোক পাচ্ছি না। গাড়ি ভাড়া আরো ধরে কৃষকের পয়সা কাটিছি, যে কাটার পয়সা আবার হচ্ছে না। ফুলকপির মতো সব ধরনের সবজিতে বড় ধরনের দরপতন হয়েছে। মাত্র 10 দিনের ব্যবধানে দাম কমেছে 3 দফায়। দফায় দফায় দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে মাথায় হাত চাষিদের। ভারী হচ্ছে ঋণের বোঝাও। 4 টাকা 5 টাকা কেজি কয়, দাম কয় না বাগুনের। 9 টাকা সিম বলতেছে, কিন্তু খরচই উঠতেছে না, বুঝছেন? এটা কোনো পার্টি নাই নেওয়ার মতন। সব জিনিসের দাম কম। সকাল থেকে এসে বসে আছি, সবজি মানের একটা জিনিস বেচতে পারছি না। প্রায় 150 বছরের পুরনো নাটোর শহরের স্টেশন বাজারে প্রতিদিন প্রায় 2000 মণ সবজি বিক্রি হয়। সময় সংবাদ, নাটোর। ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় নওগাঁর হাটগুলোতে মণ প্রতি 180 টাকা পর্যন্ত কমেছে ধানের দাম। তবে ধানের দাম কমলেও প্রভাব পড়েনি চালের দরে। কৃষকরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে আমন আবাদে একদিকে বাড়তি খরচ, অন্যদিকে কম ফলন, তার উপর দর কমায় লোকসান গুনতে হচ্ছে তাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, চাল আমদানির কারণে কম দরে ধান কিনতে হচ্ছে তাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গেল নভেম্বর ও ডিসেম্বরে খাদ্য মন্ত্রণালয় কয়েক দফা বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় ভারত থেকে পর্যায়ক্রমে 10 লাখ মেট্রিক টন চাল আমদানির ঘোষণা দেয় সরকার। 8 জানুয়ারি ভারত থেকে চাল আমদানি শুরু হলে কমতে থাকে ধানের দাম। 1.5 সপ্তাহ আগে নওগাঁর হাটগুলোতে মোটা জাতের ধান মণপ্রতি 1200 টাকা কৃষকরা বিক্রি করলেও মঙ্গলবার সরস্বতীপুর হাটে মণপ্রতি 150 থেকে 180 টাকা কম দরে ধান কিনেন মিলাররা। মোটা ধান এর আগে 1160-70 ছিল, আজকে বিক্রি হলো 1050 টাকা, 60 টাকা। এই বছর ফলন কম, 8 মণ 9 মণ 6 মণও কারো হচ্ছে। ধানের দাম কম, তাতে ক্ষতি, কৃষক তো কুলে উঠতে পারবে না। প্রান্তিক হাটগুলোতে চিকন ধানের চেয়ে মোটা জাতের ধানের দর কমেছে 150 থেকে 170 টাকা পর্যন্ত। চাল আমদানির কারণ দেখিয়ে কম দরে ধান কেনার কথা বলছে মিলাররা। সরকার ধান চাল আনাতেই আমাদের বর্তমানে কৃষক খুব ক্ষতির মধ্যে পড়ে গেছে। এখন ধান, মোটা ধান একবার ধস নেমে গেছে, আতবো ধস নেমে গেছে। চাল আমদানির প্রভাব পড়েছে ধানের বাজারে, দাবি ব্যবসায়ী নেতাদের। ধানের বাজারও প্রত্যেকটা বাজারে কিন্তু 1 থেকে 150 টাকা বাজারে কমে আসছে বাজার। হ্যাঁ, যদি প্রচুর পরিমাণ আমদানি আসে তাহলে আবার এই দেশে কৃষক মরে যাবে, ব্যবসায়ী মরে যাবে। কোনোভাবে যেন অধিক পরিমাণ চাউল আমদানি না করা হয়, এতে করে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিভাগ জানায়, গেল আমন মৌসুমে 1,90,000 হেক্টর জমি থেকে 7.5 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে ওঠে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কুষ্টিয়ায় চালের বাজারে প্রকারভেদে কেজি প্রতি 3 থেকে 4 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে খাজানগর চালের মোকামে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, এভাবে চাল আমদানি এবং সারা বাংলাদেশে যে ধানের বাজার, সেই ধানের বাজার নিম্নমুখী হওয়ার কারণে দেশের সর্ববৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে কিন্তু সব ধরনের সরু জাতের চালের দাম কিন্তু কমতে শুরু করেছে। ইতিমধ্যেই কিন্তু বিশেষ করে বাসমতি, কাজললতা, মিনিকেট এবং 49 যে চালটি রয়েছে, সেই চালের দাম কিন্তু কমে গিয়েছে এবং প্রতি কেজিতে কিন্তু 3 থেকে 4 টাকা প্রকারভেদে কমেছে কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামে। তো কুষ্টিয়ার যে পাইকারি এবং যারা খুচরা ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি। পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা জানিয়েছে যে মূলত খাজানগর এলাকায় যে হাস্কিং মিল রয়েছে, সেই মিলগুলোর প্রতি মণ চালের দাম কিন্তু এখন 2000 টাকা, কিন্তু অটোরাইস মিলে যে উৎপাদিত যে চাল রয়েছে, সেই চালের দাম কিন্তু 2700 থেকে 2800 টাকা পর্যন্ত কিন্তু এখনো রয়ে গেছে। যার কারণে কিন্তু হাস্কিং মিলের উৎপাদিত চাল এবং অটো রাইস মিলের উৎপাদিত চালের যে দাম, সেই দামে 5-6 টাকা কিন্তু ডিফারেন্স রয়ে গেছে। যার কারণে কিন্তু হাস্কিং মিলের চালের দাম কমলেও কিন্তু অটো রাইস মিলের চালের দাম খুব বেশি কমেনি। যার কারণে কিন্তু এখন পর্যন্ত অটো রাইস মিলের চালের দাম কিন্তু খুব বেশি কমেনি এবং কুষ্টিয়াতে কিন্তু হাস্কিং মিলে সব ধরনের চালের দাম কিন্তু ইতিমধ্যে কমে গিয়েছে। তো কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি। কুষ্টিয়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে মূলত কুষ্টিয়া চলতি মৌসুমে কিন্তু কৃষকেরা 91,000 হেক্টর জমিতে এবার সরু জাতের ধান চাষ করেছে। তাতে প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন করছে কুষ্টিয়ার অঞ্চলের কৃষকেরা। তো কুষ্টিয়ার এই ধানের এবং চালের বাজার নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে যে কুষ্টিয়া যে 34টি অটো রাইস মিলে এবং
49টি সেমি অটোরাইজ মিল এবং 1300টি যে হাস্কিং মিলে কোনো ব্যবসায়িক যাতে কোনোভাবে চালের মজুদ না করে চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেই বিষয়ে কিন্তু নিয়মিত তারা জেলা পরিষদের পক্ষ থেকে মনিটরিং করা হচ্ছে। তো কুষ্টিয়ার আজকে খাজানগরে চালের বাজারে বাসমতি চাল 51 টাকা, মিনিকেট 49 টাকা এবং স্বর্ণ এবং 49 জাতের ধান 42 টাকা দরে কিন্তু কুষ্টিয়া খাজানগরে এই মোকামে আজকে বিক্রি হয়েছে। তো কুষ্টিয়ার খাজানগর থেকে এই চালের বাজারে নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার চালের দর নিয়ে সরাসরি জানাছিলেন সহকর্মী SM রাশেদ। নদী ও খালবিল সহ অন্যান্য জলাশয়ের পানি কমে যাওয়ায় নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে। ফলে পাইকারি বাজারে দামও আগের তুলনায় বেশ কমেছে। আড়তদাররা বলছেন সরবরাহ বাড়ায় কেনা বেচাও বেড়েছে। এখন প্রতিদিন অন্তত 2.5 থেকে 3.5 কোটি টাকার মাছ বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর তীরে 3 নম্বর ঘাট এলাকায় সদর উপজেলার সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 11টা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট থাকে প্রায় 200 বছরের প্রাচীন এই বাজারটি। সময় স্বল্পতায় বেশ ব্যস্ততা ক্রেতা বিক্রেতা উভয় পক্ষেরই। স্থানীয় জলাশয় ছাড়াও হাওর অঞ্চল এমনকি সমুদ্রের মাছও পাওয়া যায় এখানে। মাঝে মাঝে আসে নদীতে ধরা পড়া বেশ বড়সড় আকৃতির মাছও। বিশেষ করে পদ্মার তাজা ইলিশে বাজার ছয়লাভ। অনেক পদের মাছ আছে, রুই মাছ আছে, এটি মেঘনা নদীর মাছ, আপনার টাটকা মাছ 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি, 1/2 কেজি সব সাইজের আছে। দেশি মাছটা খুব বেশি পাওয়া যাইতেছে এবং নদী হাওরের মাছটাও অনেক বেশি। সরবরাহ বাড়ায় সব ধরনের মাছের দাম কেজি প্রতি 100 টাকা কমেছে। দামে সাশ্রয়ী হয় মূলত এই বাজার থেকে ঢাকা সহ আশপাশের বাজারগুলোতে মাছ সরবরাহ করা হয়। ছোট পরিমাণে ছোট পরিসরে কিনা যায়, এই জন্য অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে কিনা খুবই সুবিধা। সব রকম মাছ পাওয়া যায় এই বাজারে, এই জন্য এই বাজার আসা হয়। সস্তায় পাবো, এই জন্য আমরা এখানে আসি। জালদের কাছ থেকে এখানে পাইকাররা সরাসরি নিয়ে আসে। বাজারে রয়েছে মাছ কাটার ব্যবস্থা। এ কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। তবে সবচেয়ে বেশি সুবিধা হয়েছে ভোক্তাদের। এ কারণে অনেক নারী ক্রেতা আসেন এ বাজারে। ভালো লাগে এখানে মাছ কিনতে। মাছের বাজার মনে করেন একসাথে করা যায়। এখান থেকে বাজারে 20-50 টাকা বেশি নেয়, তারপরে কাটায় কুটায় নিয়ে যাই। নৌপথে পরিবহন সুবিধার কারণে ব্রিটিশ আমলে নারায়ণগঞ্জ নদীবন্দরকে কেন্দ্র করে এই মাছ বাজারটি চালু হয়। শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা করছেন। এছাড়া হাজারেরও বেশি মৎস্যজীবী শ্রমিক কর্মচারী পেশাগতভাবে যুক্ত রয়েছেন এখানে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চালু হতে যাচ্ছে প্রমোত্তরী বে-1 ক্রুজ। ম্যারিটাইম ট্যুরিজম পর্যটন শিল্পকে জনপ্রিয় করতে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা জাহাজ কর্তৃপক্ষের। 14 জানুয়ারি রাত 11টা থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল শুরু করবে 2000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাহাজটি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথমবারের মতো চট্টগ্রাম টু সেন্ট মার্টিন রুটে চালু হতে যাচ্ছে প্রমোত্তরী বে-1 ক্রুজ। পতেঙ্গা ওয়াটার বাস ঘাট থেকে যাত্রীরা সরাসরি গিয়ে নামবেন সেন্ট মার্টিনে। 2000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন 450 ফুট দৈর্ঘ্য ও 55 ফুট প্রস্থের এই জাহাজের 24 নটিক্যাল মাইল বেগে চলার সক্ষমতা রয়েছে। জাপানে তৈরি বিলাসবহুল এই জাহাজে 17 জন ক্রু ছাড়াও যাত্রী সেবায় নিয়োজিত থাকবেন আরও 150 জন ক্রু। এটাতে আমরা এভারেজ স্পিড পাচ্ছি 19 থেকে 20 নট। বাকি কিছু আমরা স্পিড এখন হাতে রেখেছি, এটা প্রয়োজন হলে দেওয়া যাবে। এই জাহাজটি আসলে জাপান কোস্টে চলাচল করত। একটি উন্নত বিশ্বের যে সমস্ত সুযোগ সুবিধা ওদের কাছে ছিল, সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই জাহাজটা ক্যারি করছে। মেরিটাইম ট্যুরিজমকে জনপ্রিয় করতে এই ক্রুজ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানায় জাহাজ কর্তৃপক্ষ। ইকোনমির একটা অঙ্গাঙ্গী পার্ট হচ্ছে ম্যারিটাইম ট্যুরিজম। ওই ম্যারিটাইম ট্যুরিজমটাই আমরা এটা দিয়ে এনশিওর করব যে জনসাধারণ যেন সমুদ্রটা দেখতে পারে এবং সমুদ্রের মধ্যে রিসোর্সটা যেন বুঝতে পারে। দ্রুতগতির জাহাজ বে-1 চালুর মাধ্যমে পর্যটকরা কম সময়ে এবং নিরাপদে সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাবেন। এতে পর্যটন শিল্পে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করেন কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ। ম্যারিটাইম ট্যুরিজম, ব্লু ইকোনমি, এগুলি সব কিছুর কথা চিন্তা করে দেশের জনগণ যাতে একটু আনন্দ উল্লাস করতে পারে, বিদেশে যাইতে পারে, দেশে ঘুরতে পারে, সব কিছুর কথা চিন্তা করে লাভ না হইলেও দেশের উন্নয়নের জন্য আমি এই কাজটা করেছি। সপ্তাহে 3 দিন রাত 11টায় এই ক্রুজ জাহাজ পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল ছেড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে চট্টগ্রাম টু সেন্ট মার্টিন রুটের বিশাল প্রমোত্তরী বে-1 ক্রুজ। আর এই প্রমোত্তরীটি চালু হলে পর্যটন ও ভ্রমণ সেবায় নতুন মাত্রা পাবে বলে ধারণা ভ্রমণ পিপাসুদের। চট্টগ্রামের ওয়াটার বাস টার্মিনাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।
ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বেস্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2020 পেলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান তানভীর। অনুষ্ঠানের সংবর্ধনা দেওয়া হয় ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে। গতকাল রাজধানীর একটি হোটেলে আইআইসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি গাজীপুরের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড গোদরেজ নাম্বার 1-এর নতুন সাবান বাজারে আনার ঘোষণা দিয়েছে। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলাদেশের বাজারে এই পণ্যটি বাজারজাত শুরু করল। গোদরেজ নাম্বার 1 সাবানের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার আনন্দ সিং, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার শিলা। মালয়েশিয়ায় করোনার সংক্রমণ রোধে 6টি প্রদেশে আবারও দ্বিতীয় দফায় কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। এই নিষেধাজ্ঞার কারণে দেশটিতে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে শঙ্কায় দিন কাটছে স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিদের। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনার তৃতীয় ঢেউয়ে আক্রান্তের অধিকাংশই বিভিন্ন ফ্যাক্টরিতে কর্মরত বিদেশি শ্রমিক ও অভিবাসী। মূলত অভিবাসীদের মধ্যে ভাইরাসটি সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 13 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়ার 6টি প্রদেশ কুয়ালালামপুর, পেনাং, সেলাঙ্গর, মেলাক্কা, জোহর ও সাবাহতে আবারও দ্বিতীয় দফায় কঠোর লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। একই সঙ্গে দেশটির আন্তঃপ্রদেশ ভ্রমণের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে উৎপাদন, নির্মাণ, সেবা, বাগান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকানপাট বাদে সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্ধ থাকবে ধর্মীয় উপাসনালয়, খেলাধুলা, ক্লাব, বারসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠান। এমন পরিস্থিতিতে ব্যাপক সংখ্যা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। করোনা পরিস্থিতি তেমন একটা ভালো না, প্রায় প্রতিদিনই 2 থেকে 3 হাজার লোক আক্রান্ত হচ্ছে। আমরা খুবই চিন্তিত যে সামনের দিনগুলো আমরা কিভাবে পার করবো, আদৌ কি 14 দিন পর্যন্ত যাবে কিনা সেটাও সন্দেহ। লকডাউনের কারণে প্রবাসী যারা আছে, শ্রমিকরা, এদের কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে এবং তারা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হতে পারে। এই সরকার ডিসিশন অনুযায়ী ভালোভাবে চলতে পারি এবং সরকার ডিসিশন মেনে থাকতে পারি, তাহলে সামনে আমাদের জন্য অবশ্যই নিয়ন্ত্রণ করা পসিবল এই জিনিস। করোনার তৃতীয় ধাক্কা নিয়ন্ত্রণে লকডাউনের পাশাপাশি জনগণকে আগের চেয়েও আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। Yang melanggar SOP dan menyebabkan berlakunya penularan jangkitan COVID-19 di tempat kerja. এদিকে মালয়েশিয়ায় করোনার সংক্রমণ রোধে দেশটির নাগরিকদের পাশাপাশি বিদেশিদেরও বিনামূল্যে টিকা প্রদানের কথা ভাবছে সরকার। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এই টিকা কার্যক্রম শুরুর কথা রয়েছে। এখনও করোনা মহামারীতে ভুগছে পুরো বিশ্ব। দিনকে দিন বাড়ছে করোনা বিস্তৃতি। তবে একই সঙ্গে চলছে প্রাণঘাতী করোনা ভাইরাস দমনের ভ্যাকসিন প্রয়োগ। এই ভ্যাকসিনকেই এখন করোনা ভাইরাস মোকাবেলায় একমাত্র ভরসাস্থল হিসেবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। রাজধানীর শ্যামলী শিশু মেলা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাকিব। হ্যাঁ মধুসী, মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু বেশ জোরালো এবং শক্তিশালী অভিযান শুরু করেছে। এখন থেকে 15 থেকে 20 মিনিট আগে রাজধানীর আগারগাঁওয়ের থেকে যে শিশুমেলা পর্যন্ত সড়ক, সেখানে একটু আপনাকে দেখাতে চাই, এই রাস্তার দুপাশে যত অবৈধ স্থাপনা আছে, রাস্তার জায়গা, ফুটপাতের জায়গা, ড্রেনের জায়গা এবং ফুটপাত থেকে 5 ফুট পর্যন্ত এই যে উত্তর সিটি কর্পোরেশনের যত জায়গা রয়েছে এবং এই জায়গা যত অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু একদমই গুড়িয়ে দিচ্ছে। 2টি বুলডোজার মেশিন এনে একদমই কিন্তু বলা যায় বেশ শক্তিশালী, এবং এখানকার মানুষজন বলছেন তারা কিন্তু এভাবে শক্তিশালী অভিযান এর আগে অন্তত এ পাশে দেখেনি। তারা বলছেন আগে হয়তো আসতো একটু খোঁচাখুচি বা একটু নাড়াচাড়া করে চলে যেত, কিন্তু এবার কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হচ্ছে। গত 15 থেকে 20 মিনিটে কম করে হলেও আমরা দেখেছি 60 থেকে 70টি পাকা, আধা পাকা এবং কাঁচা স্থাপনা কিন্তু এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আপনি দেখছেন যে একদমই পঙ্গু হাসপাতালের যে গেট রয়েছে সেই গেটের সামনের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে ফুটপাতের জায়গায় কিংবা সড়কের জায়গায়, সেগুলো কিন্তু এখানে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
তা আমরা কথা বলেছিলাম যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার সাথে, তিনি বলেছেন যে এটা হচ্ছে যে রাস্তার পাশে যে কোনো স্থাপনায় তারা কিন্তু আর কোনোভাবেই বরদাস্ত করবেন না। তারা বলছেন যে তারা বারবার তাদেরকে সময় দিয়েছেন, তারা বারবার তাদেরকে বলেছেন সরে যেতে, কিন্তু এই মানুষগুলো যারা দখল করে এসব জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন তারা কিন্তু সেগুলো কোনোভাবেই তারা নিজেরা সরছেন না। তো এই কারণেই তারা কিন্তু আজ সকাল থেকে এই অভিযানটি একদমই হঠাৎ করে এসে কিন্তু একদম চুরমার করে দিচ্ছেন সব। এবং একদম আমরা যতদূর জেনেছি এখন পর্যন্ত যে শিশু মেলা মোড় পর্যন্ত এমন রাস্তার দুপাশে যত স্থাপনা রয়েছে তা সবই তারা ঘুরিয়ে দিবেন। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই আগারগা থেকে শিশু মেলা পর্যন্ত যে সড়কটি, এই সড়কের পাশে কিন্তু পুরো জায়গার দুপাশে এমন শত শত অবৈধ স্থাপনা করে এখানে বিভিন্ন ফার্মেসি, বিভিন্ন পঙ্গু যারা রোগী থাকেন তাদের যে যন্ত্রপাতি বা তাদের যে বিভিন্ন রোগ মুক্তির জন্য বা চিকিৎসার জন্য নানা জিনিস প্রয়োজন হয় সেগুলোর দোকান এখানে রয়েছে। শিশু হাসপাতালকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য ফার্মেসি রয়েছে। তো এমন কিন্তু শত শত স্থাপনা রয়েছে, শত শত ঘরবাড়ি রয়েছে এবং এখানে কিছু নিম্ন আয়ের মানুষজন থাকেন এই এলাকায় এই রাস্তার জমি, ফুটপাতের জমিকে দখল করে। তো মূলত সেগুলো সবই কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই উচ্ছেদ অভিযানটি আরও কম করে হলো আমি যদি আপনাকে দেখাই, এখান থেকে শুরু করে একদমই যে শেষ পর্যন্ত অর্থাৎ সেই শ্যামলী শিশু মেলার যে সড়কটি সে পর্যন্ত যা যা রয়েছে তা কিন্তু সবই ঘুরিয়ে দেওয়া হবে। তারপরে দেখছিলাম আমরা এই মুহূর্তে রয়েছে একদম পঙ্গু হাসপাতালের যে প্রধান সড়কটি, সেখানে প্রধান যে গেট সেটি। তো এই যে এখন আপনি দেখছেন যে বুলডোজারটি আরেকটি এক্সকাভেটর আসছে, এটি মূলত দুটি কাজ করে, এক্সকাভেটরের কাজে করে আবার বুলডোজারের কাজে করে। তো সেটিতে যে কিন্তু এখন কিন্তু এপাশের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো মূলত এখন ভেঙে দেওয়া হবে। যদিও এই উচ্ছেদকে কেন্দ্র করে এই এলাকার রাস্তাঘাটে কিছুটা হলেও যানজটের সৃষ্টি হয়েছে, মানুষের চলাচলের সমস্যা তৈরি হয়েছে, কিন্তু বৃহৎ স্বার্থে মানুষ কিন্তু এটি মেনে নিচ্ছেন। মানুষ বলছেন যেহেতু এটি উচ্ছেদ হলে যানজট কমবে, ফুটপাতে যাতায়াত সহজ হবে এবং এখানকার মানুষজন একটু আরামে থাকতে পারবেন। তো তারা কিন্তু বলছেন যে উচ্ছেদটি হওয়া প্রয়োজন ছিল, যে কোনোভাবে উচ্ছেদটি হলে সাধারণ মানুষের একটি স্বস্তি ফিরবে এই এলাকায়। তো দেখা যাক, এখন পর্যন্ত কোনো বাধার সৃষ্টি করতে আমরা কাউকেই দেখিনি। এখানে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, তাদের নেতৃত্বে উচ্ছেদটি হচ্ছে। নিশ্চয়ই আমরা আপনাকে পরবর্তী সংবাদে আবার জানাবো এখানকার নতুন কোনো ঘটনা যদি হয়। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। মৌটুসি। শ্যামলীর উচ্ছেদ অভিযান সম্পর্কে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনার কারণে ভিসা না পাওয়ায় জাপানে ট্রায়াল রান পরিদর্শনের তৃতীয় পক্ষ খুঁজছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষামূলক চালাতে চায় এপ্রিলেই। গ্রাহক সেবার সন্তুষ্টি ও ব্যাংকিং পণ্যে নতুনত্ব থাকায় আমানত প্রবৃদ্ধি ধরে রেখেছে প্রতিষ্ঠানগুলো। বাজারমুখী সেবা না থাকায় পিছিয়ে নতুন ঘরানার ব্যাংক, মত বিশ্লেষকদের। এবং নাটোরের শীতকালীন সবজির ব্যাপক দরপতনে দিশেহারা কৃষকরা। মাত্র 4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি। উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।